সত্য। আমরা আমাদের একদম লাস্ট টপিকে চলে আসছি, ডেটা সিকিউরিটি। আচ্ছা, ধরো তোমরা সবাই ফেসবুক অ্যাকাউন্ট তো খুলছো। ফেসবুক অ্যাকাউন্ট খুলে তুমি ফার্স্টে কি সাইন আপ করছো, তোমার একটা নাম্বার দিছো বা ইমেল দিছো, পরে একটা পাসওয়ার্ড দিছো। এই পাসওয়ার্ডগুলা ফেসবুকের একটা ডেটাবেজে স্টোর করা আছে, ঠিক আছে? তুমি পরবর্তীতে যতবার লগ ইন করতে যাও, এই দুইটা কারেক্টলি দেওয়ার পরেই, অ্যাকুরেটলি দেওয়ার পরেই কি হয়, ফেসবুক তোমাকে লগ ইন করতে দেয়। আচ্ছা, এইটা ধরো ফেসবুকের যেই সার্ভারটা, যেই সার্ভারের সাথে তুমি যোগাযোগ করতেছো, প্রত্যেকবার লগ ইন করার সময় তো এই কাহিনী হয়। তো তোমার থেকে এই ডেটাগুলা ইলেকট্রোম্যাগনেটিক বা ইন্টারনেটের মাধ্যমে সার্ভারে তো যাবে, তাই না? বুঝছো? এখন মাঝখান দিয়ে কেউ একজন ধরো এই ডেটাটা সামহাউ কোনো একটা অ্যান্টেনা দিয়ে কালেক্ট করে ও যদি পড়ে ফেলে, তাহলে তোমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেল না? আচ্ছা, এই একভাবে ঝামেলা হতে পারে। আবার ধরো হ্যাঁ, তোমার কারোর উপরে অনেক রাগ, অনেক জেদ, তুমি কি করলা, ইন ফিউচারে ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেল। এখন ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেছো, এখন তোমার ওই রাগ থেকে যে ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে তুমি ওর আইডির পাসওয়ার্ড আর ইনফো নিয়ে ওর আইডিটা হ্যাক করবা। ওকে, ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইছো, তার মানে ফেসবুকের যে ডেটাবেস সেটা নিয়ে তোমাকে কাজ করা লাগবে। এখন ফেসবুক কর্তৃপক্ষ বা মার্ক জাকারবার্গ তোমাকে যদি ওই ডেটাবেসটার সরাসরি অ্যাক্সেস দিয়ে দেয়, তাইলে কিন্তু তুমি যার উপরে তোমার রাগ, তার আইডি পাসওয়ার্ড এগুলো হ্যাক করে ফেলতে পারবা। তাহলে এটাও তো দেওয়া যাবে না, কারণ ফেসবুকেই তো লাখ লাখ ইঞ্জিনিয়ার, কিন্তু কেউই, কিন্তু তুমি যদি গিয়ে কোনো ফেসবুক ইঞ্জিনিয়ারে বলো ভাই এর আইডিটা হ্যাক করে দিন, কেউ পারবে না। বুঝছো? তার মানে এই যে যাওয়ার সময় একটা সিকিউরিটি ইস্যু আছে, আবার ডেটাবেজে গিয়ে স্টোর করার সময় একটা সিকিউরিটি আছে। তো সিকিউরিটি হিউজ একটা ফিল্ড কম্পিউটার সায়েন্সের, এটার উপরেই বিএসসি করা যায়, কম্পিউটার সিকিউরিটি মাস্টার্স করা যায়, পিএইচডি করা যায়, পোস্ট ডক্টরেট করা যায়, অনেক কিছু করা যায়। তো আমরা এখানে জাস্ট হালকার উপরে একটু ঝাপসা দেখব। ডেটা নিরাপত্তা বা ডেটা সিকিউরিটি, এটা কি আসলে? নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ডেটাকে অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাত থেকে নিরাপদ রাখার উপায়কেই কি বলা হয়? ডেটা সিকিউরিটি। বুঝছো? কোনো একটা ডেটা, কোনো একটা প্রতিষ্ঠানের ডেটা, সেটা কি অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাত থেকে রক্ষা করার উপায়সমূহই কি? ডেটা সিকিউরিটি। ডেটা সিকিউরিটি প্রয়োজন হয় যাতে করে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি ডেটাকে অ্যাক্সেস না করতে পারে। হ্যাঁ, অনধিকার প্রবেশকারী ডেটাবেস সিস্টেমে প্রবেশ করে ডেটার নিরাপত্তা জাস্ট পড়ে নিও। এখন ডেটা সিকিউরিটির জন্য কি কি মেজারমেন্ট নেওয়া যায়? প্রথম যে জিনিসটা ব্যাকআপ। আচ্ছা, তোমরা সবাই গুগল ড্রাইভে ফাইল স্টোর করছো? ধরো তোমার বাসায় তো হার্ড ড্রাইভ আছে, তাই না? হার্ড ডিস্ক আছে না সবার বাসায়? হার্ড ডিস্ক, মেমোরি কার্ড, তাই না? ধরো এই মেমোরি কার্ডে তুমি ডেটা স্টোর করছো, তোমার মেমোরি কার্ড নষ্ট হয়েছে, কারো না কারো তো হয়েছে। তো এখানে যদি স্টোর করো, তোমার মেমোরি কার্ড যদি নষ্ট হয়ে যায়, তাহলে ডেটাটা তো হারাই গেল, তাই না? কিন্তু তুমি যদি গুগল ড্রাইভে কোনো ডেটা রাখো, এটা কখনোই হারাবে না। বুঝছো? কারণ কি জানো? তুমি যে ডেটাটা রাখছো সেটা গুগলের একটা ডেটাবেসে রাখা আছে। এখন গুগল কি করে, যেই ডেটাবেসটা রাখছে সেটা মানে কি কোনো একটা মেমোরিতেই রাখছে, কোনো একটা কম্পিউটারেই রাখছে, ঠিক আছে? এখন সেটা যদি একটা জায়গায় রাখা হয়, ধরো এটা যেখানে রাখা হয়েছে ওটা পুড়ে গেল বা সুনামি এসে এটা ধ্বংস হয়ে গেল, তাহলে তো ওই ডেটাটা রিকভার করা যাবে না। সো গুগল যেটা করে, ওই সেম ডেটাবেসটা একাধিক জায়গায় ব্যাকআপ করে রাখে, যে কোনো একটা যদি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আরেকটা জায়গায় যাতে ব্যাকআপটা থাকে। বুঝতে পারছো? ধরো তোমার কোনো একটা ছবি খুবই প্রিয়, তুমি কি সেটা একটা জায়গায় রাখবা? মাল্টিপল জায়গায় রেখে দিবা না, যাতে কোনো জায়গায় হারায়ও যায়? তাহলেও এটা ইয়ে হয়। গুগলের কাছে তোমার ছবি খুব প্রিয় এটা না, বুঝছো? গুগলের কাছে ইউজারের যে ইয়েটা, ধরো কোনো একজন ইউজার বললো যে গুগল আমি একটা ডেটা রাখছিলাম, ওটা হারায় গেছে, তাহলে গুগলের উপরে সবার যেই আস্থাটা সেটা কিন্তু নাই হয়ে যাবে। এই জন্য ব্যাকআপ রাখতে হয়, ঠিক আছে? একটু পরে নিও। তারপর পাসওয়ার্ড প্রোটেকশন।
এই যে ডেটাবেসটা, ধরো ডেটা আছে, তোমার একটা মেমোরিতে খুব সুন্দর সুন্দর কিছু ইনফরমেশন আছে যেটা তোমার পার্সোনাল, তুমি নিশ্চয়ই চাবা না যে ওটা যে কেউ অ্যাক্সেস করতে পারুক। সো এটা কি করে দিবা? পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিবা। ঠিক আছে? আর আমরা যেহেতু ডেটাবেজের কথা বলতেছি, ডেটাবেজে কি থাকে? অনেকগুলা টেবিল, বুঝছো? এখন একটা ডেটাবেজ নিয়ে কিন্তু অনেকগুলা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা অনেকগুলা মানুষ কাজ করে একটা ডেটাবেজের উপরেই। এখন সবাইকে তুমি বিভিন্ন অ্যাক্সেস দিতে পারো। ফর এক্সাম্পল, ধরো এই ডেটাবেজের উপরে আমি আর তুমি কাজ করব, হ্যাঁ, রাকিব আর ইউজার 1 এই দুইজন কাজ করব। এখন আমি শুধুমাত্র এই টেবিল নিয়ে কাজ করতে পারবো, বাকি টেবিলগুলো আমার অ্যাক্সেস নাই, এটা ডেটাবেজে করা পসিবল। আর তোমার ক্ষেত্রে তুমি সবগুলা টেবিল শুধু দেখতে পারবা, কোনো আপডেট করতে পারবা না, ডিলিট এডিট এগুলো করতে পারবা না, এরকম অ্যাক্সেসও দেওয়া পসিবল, বুঝছো? সো ডেটাবেস যারা ইউজ করবে, যেই ইউজাররা ইউজ করবে, তাদেরকে এরকম বিভিন্ন অ্যাক্সেস দেওয়া যায়, হ্যাঁ, যার মাধ্যমে ডেটাবেজের নিরাপত্তাটা কি নিশ্চিত করা যায়। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর ডেটা এনক্রিপশন। ডেটা এনক্রিপশন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ধরো তুমি ফেসবুকে যে আইডি পাসওয়ার্ড তোমার আছে, ঠিক আছে, সেটা যদি ফেসবুকের ডেটাবেজে সরাসরি অ্যাকচুয়াল তোমার আইডি পাসওয়ার্ড, তোমার আইডি ধরো হাই না এরকম একটা পাসওয়ার্ড ধরো 1 2 3 4, এটা যদি এমনিই স্টোর হয়, বুঝতে পারছো? ধরো তোমার ফেসবুকে এমনিই, ফেসবুকের যে ডেটাবেসটা তোমার আইডি পাসওয়ার্ড সরাসরি এমনিই স্টোর করা আছে, কোনো কারণে যদি এই ডেটাবেসটা লিক হয়ে যায়, তাহলে কিন্তু যে হ্যাক করছে বা এই ডেটাবেসটা যাদের কাছে যাবে সবাই কি এই ইনফরমেশনগুলো পেয়ে যাবে। কিন্তু আমরা যদি সরাসরি এই জিনিসটা স্টোর না করে এইটার একটা এনক্রিপ্টেড ভার্সন, বুঝছো, এনক্রিপ্টেড ভার্সন, এনক্রিপশন নানাভাবে করা যায়, মানে এটাকে একটু চেঞ্জ করে এমনভাবে এনক্রিপশন করছি পরে যাতে আবার ডিক্রিপশন করা যায়, যেটা স্পেসিফিক একজন বা দুইজন জানে। ধরো এইটা এনক্রিপ্টেড একটা ভার্সন এরকম হয়ে গেল, ওটার একটা এনক্রিপ্টেড ভার্সন ধরো এরকম কিছু একটা হইল, তখন এটা যদি মানুষ জেনেও যায়, লিকও হয়ে যায়, তারা কিন্তু অ্যাকচুয়াল ইনফরমেশনটা খুঁজে বের করতে পারবে না। কাহিনী বুঝছো? তাহলে এই জিনিসটাই হচ্ছে এনক্রিপশন। দেখো, হার্ড ডিস্কে যখন ডেটা সংরক্ষণ করা হয় কিংবা নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয়, তখন সেই ডেটার গোপনীয়তা রক্ষা করতে ডেটা এনক্রিপ্ট করতে হয়, তা না হলে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা সিস্টেম সেই ডেটা পড়ে ফেলতে পারে। ঠিক আছে? কম্পিউটার বিজ্ঞানের যেই শাখায় এই এনক্রিপশন নিয়ে গবেষণা করা হয় তাকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। খুবই পপুলার একটা শাখা, হ্যাঁ, ইউজুয়ালি যারা ম্যাথামেটিক্সে খুবই এক্সপার্ট হয় পাজল সলভিং এ, ওরা এই ক্রিপ্টোগ্রাফি এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করে, বুঝতে পারছো? আচ্ছা, এই যে এখানে দুইটা ইস্যুর কথা বলছিলাম, সার্ভার থেকে তুমি পড়ে ফেলবা, ওটা আমরা কেমনে কি করব? ডেটা ব্যাকআপ, পাসওয়ার্ড প্রোটেকশন এগুলোর মাধ্যমে কি করব? এটা করতে পারবো। এবার এনক্রিপশন এগুলোর মাধ্যমে করতে পারবো। মাঝখানে যদি কেউ পড়ে ফেলে তখন সেটা কেমন? সেই কাজটা করা হয় এনক্রিপশনের মাধ্যমে, বুঝছো? প্রাচীনকালে যখন যুদ্ধ হইতো, ধরো একটা রাজা ওর সেনাপতি ওর সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করার উপায় কি ছিল প্রাচীনকালে? চিঠি বা কবুতরের সাহায্যে কি দিত? একটা খাম পাঠাইতো, বুঝছো? একটা খাম পাঠাইতেছে, এই হচ্ছে রাজা, সেই সেনাপতিকে অর্ডার দিল যে অ্যাটাক করো। কখন অ্যাটাক করবা? আজকে রাতে 8 PM, ঠিক আছে? আচ্ছা, তো এটা তো সেনাপতি পর্যন্ত যাওয়া লাগবে। এখন সেনাপতি পর্যন্ত যাওয়ার আগেই মাঝখান দিয়ে শত্রুপক্ষের কেউ একজন যে বার্তা বাহক আছে ওকে মেরে ফেললো, বা কবুতরটাকে মেরে ফেলে ও যদি এই জিনিসটা দেখে ফেলে, তার মানে কি? ও ওদের কি প্ল্যানটা সম্পর্কে জেনে ফেলতে পারবে, তাই না? সো এইটা এড়ানোর জন্য প্রাচীনকালে যেটা হইতো রাজা কি করত? ও কি করত? এই যে আমার অ্যাকচুয়াল টেক্সটটা অ্যাটাক টু নাইট, ও এটাকে একটু মডিফাই করে দিত। কেমনে মডিফাই করে দিত? ধরো প্রত্যেকটা অক্ষরকে 2 ঘর ডানে সরিয়ে দিল, তাহলে অ্যাটাকটা কি হয়ে যাবে? ABC, TUSTUV, তাহলে CVV, A কি হয়ে যেত? C, DEF 2 ঘর ডানে, ABC, TUV, CDE, KLM
এটা হয়ে যাবে এই জিনিসটা, পরেরটা লিখলাম না। হ্যাঁ, সে তার সেনাপতিকে আগেই জানায় রাখতো যে আমি যেই মেসেজটা পাঠাবো সেখানে প্রত্যেকটা অক্ষর 2 ঘর ডানে সরানো, বুঝছো? তো এই মেসেজটা যেই বার্তা বাহক সে কি করলো, ক্যারি করে নিয়ে সেনাপতিকে দিল। সেনাপতি যেহেতু আগে থেকেই জানে 2 ঘর ডানে সরানো, তাহলে সে কি করবে, 2 ঘর বামে সরায় নিবে, তারপর অ্যাকচুয়াল মেসেজটা পড়বে। এখন মাঝখানের যে বার্তাবাহক, ওকে যদি শত্রুপক্ষের কেউ মাইরাও ফেলে, ও কিন্তু এই ডেটাটা দেখে সে কিছু বুঝতে পারবে না, বুঝছো? এটাই কি আসলে ডেটা এনক্রিপশনের যেই ধারণাটা, একদম শুরুতে যেই টেক্সটটা ছিল এইটাকে বলা হয় প্লেইন টেক্সট, মানে অ্যাকচুয়াল মেসেজটা, এইটাকে বলা হয় প্লেইন টেক্সট, বুঝছো? তারপর এই প্লেইন টেক্সটটাকে এনক্রিপ্ট করা হয়। এনক্রিপ্ট বা এনক্রিপশনের ফলে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় সাইফার টেক্সট। এটাকে কি বলা হয়, সাইফার টেক্সট। এই জিনিসটা হচ্ছে সাইফার টেক্সট, বুঝছো? এটাকে বলা হয় সাইফার টেক্সট। তারপর সেনাপতির কাছে যখন গেছে, ও এটাকে কি করবে, ডিক্রিপ্ট করবে। ডিক্রিপ্ট করার ফলে ও কিন্তু আবার যে অ্যাকচুয়াল প্লেইন টেক্সটটা সেটা ফেরত পাবে। আমি কি বুঝাইতে পারলাম? এই পুরা প্রসেসটাই কি আমাদের এনক্রিপশন, ডেটা এনক্রিপশন। অ্যাকচুয়াল ডেটা ছিল, ওটাকে তুমি একটা কির মাধ্যমে কি করে দিছো, এনক্রিপ্ট করে দিছো। কিটা কি, এই যে কিটা হচ্ছে প্রত্যেকটা অক্ষরকে 2 ঘর ডানে সরানো, ঠিক আছে? তারপর সেটাকে ওই কিটার মাধ্যমে 2 ঘর ডানে সরানো, এখানে কি 2 ঘর বামে সরানোর মাধ্যমে ডিক্রিপশন করছো। বুঝাতে পারলাম? তো এটাই কি ডেটা এনক্রিপশন। ওকে, হ্যাঁ, তাহলে ডেটা এনক্রিপশনের কিছু জিনিসপত্র আছে। মূল ডেটাকে কি বলা হয়, প্লেইন টেক্সট। আর এনক্রিপ্ট করার পরে তুমি যেটা পাবা সেটাকে বলা হয় সাইফার টেক্সট। ডেটা এনক্রিপশন মূলত 2 প্রকার, একটাকে বলা হয় সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, আরেকটাকে বলা হয় অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, বুঝছো? ক্রিপ্টোগ্রাফি বা ডেটা এনক্রিপশন 2 প্রকার। সিমেট্রিক মানে কি, প্রতিসম, বুঝছো? কিটা কি, এই যে কি, হ্যাঁ, তুমি যখন ডেটাটা এনক্রিপশন করো, কিছু একটা কি এর মাধ্যমে এনক্রিপশন করো। এখানে কিটা কি, এখানে কিটা হচ্ছে প্রত্যেকটা অক্ষর 2 ঘর ডানে সরানো। ওই কিটা দিয়েই তুমি এখানে ওই কিটা কিন্তু উল্টা ডিক্রিপ্ট করছো, 2 ঘর বামে সরানো, বুঝছো? এটা হচ্ছে কি। তো সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি অর্থাৎ এনক্রিপশন আর ডিক্রিপশন যদি একই কি দিয়ে করা হয় তখন সেটাকে বলা হয় সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। আর এনক্রিপশন আর ডিক্রিপশন যখন দুইটা আলাদা আলাদা কি দিয়ে করা হয় তখন সেটাকে বলা হয় অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। আমাকে বলো তো, এখানে যেই ক্রিপ্টোগ্রাফিটা হইছে এটা কি সিমেট্রিক নাকি অ্যাসিমেট্রিক? এটা সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। এখন এইটার কিছু অসুবিধা আছে, তাহলে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি সেটা আমরা দেখব, সেটা অবশ্যই আমরা দেখব, ঠিক আছে? সুন্দর করে লেখাও আছে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি ব্যাপারটা আসলে কি, এই যে এখানে সুন্দর করে লেখা আছে, একটু পড়ে নিবা। এই পদ্ধতিতে একটা বিশেষ কি ব্যবহার করে ডেটা এনক্রিপ্ট করা হয় এবং প্রেরক ও গ্রাহক দুইজনের কাছেই এই কিটা থাকতে হবে, এবং গ্রাহক কি করবে, ওই কিটা ব্যবহার করে কি করবে, ডিক্রিপ্ট করবে। এখন এটা সুবিধা, এটা খুবই সিম্পল, এই যে সুন্দর করে লেখা আছে। প্রেরক ওইদিকে হচ্ছে প্রাপক। প্রেরক কি করবে, ওর কাছে প্লেইন টেক্সট আছে, ও একটা কি সেটা ব্যবহার করে এনক্রিপ্ট করবে, প্লেইন টেক্সটটা সাইফার টেক্সটে রূপান্তর হবে। এটা প্রাপকের কাছে যাওয়ার পর ওই সেম কিটা জাস্ট বিপরীতভাবে ব্যবহার করে সে কি করবে, আবার প্লেইন টেক্সটে ফেরত নিয়ে আসবে, বুঝছো? এটাই কি সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। এখন এটার অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে, দেখো তুমি এখান থেকেই চিন্তা করো, এই কিটা যেই কিটা ছিল সেটা কিন্তু ওদের দুইজনকেই জানতে হইতো। তো রাজা যদি আগে থেকে সেনাপতিকে ওই কিটা না বলতো তাহলে কিন্তু এটা করা যাইতো না, বুঝছো? তাহলে এই কিটা দুইজনেরই জানতে হয়, এটা হচ্ছে প্রথম অসুবিধা। রাজা আর সেনাপতির ক্ষেত্রে এটা মেজর অসুবিধা না, কিন্তু তুমি যখন ফেসবুকের সার্ভারের সাথে যোগাযোগ করবা, হ্যাঁ, প্রথম অসুবিধা হচ্ছে দুইজনকেই জানা লাগে।
তুমি যখন ফেসবুকের সার্ভারের সাথে যোগাযোগ করবে তখন তোমার কিটা কি তুমি ফেসবুকের সার্ভারের সাথে যোগাযোগ করা মানে কি, তোমার ল্যাপটপ বা তোমার ফোন ফেসবুকের কম্পিউটারের সাথে যোগাযোগ করতেছে। তোমাদের দুজনের কি কি একে অপরে জানা আছে না, কিন্তু বুঝছো, এটা আরেকটা মেজর অসুবিধা। আর থার্ড যেটা, সেটা হচ্ছে তাহলে এই যে ফেসবুক ও যত জনের সাথে যোগাযোগ করবে, ফেসবুকের যেই সার্ভার, ও কিন্তু সেকেন্ডে মিলিয়ন মিলিয়ন ইউজারের সাথে যোগাযোগ করতেছে না। ওই যে যেই ডেটাটা যোগাযোগ হইতেছে সেটা কিন্তু এনক্রিপ্টেড অবস্থায় যোগাযোগ হচ্ছে, মাঝখানে যাতে কেউ যদি ডেটাটা ইন্টারসেপ্ট করেও ফেলে না বুঝতে পারে। তাহলে ফেসবুক কি প্রত্যেকটা ইউনিক ইউজারের সাথে একটা আলাদা করে কি থাকতো না, কি লাগবে? তো এটা আসলে খুবই হেক্টিক, এটা আসলে পসিবলও না। তাহলে মেজর অসুবিধা দুইটা, একটা হচ্ছে যে সেন্ডার আর রিসিভার দুইজনেরই কি ওই কিটা জানা থাকা লাগে। দ্বিতীয়, এটা যদি এরকম হয় যে একটা সেন্ডারের সাথে অনেকগুলা রিসিভার কমিউনিকেট করে, তখন প্রত্যেকটা রিসিভারের জন্য, সেন্ডার রিসিভার এই জোড়ার জন্য একটা করে ইউনিক কি লাগে, যেটাও আসলে পসিবল হয় না। সো এইটা এড়ানোর জন্য যেই জিনিসটা আবিষ্কার করা হয়েছে সেটাকে বলা হয় অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। এখানে যেই কিটা দিয়ে এনক্রিপ্ট করা হয় সেটা দিয়ে ডিক্রিপ্ট করা হয় না, আলাদা একটা কি দিয়ে ডিক্রিপ্ট করা হয়। কিভাবে আমি পুরো ব্যাপারটা বলতেছি। হ্যাঁ, জাস্ট উপর থেকে একটা আইডিয়া দিচ্ছি। ধরো এই দুইজন কমিউনিকেট করবে, অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি বর্তমানে এটাই ব্যবহার করা হয়। হ্যাঁ, এই দুইটা মানুষ যোগাযোগ করবে, তুমি মানুষ না চিন্তা করে দুইটা কম্পিউটার বা দুইটা সিস্টেম যোগাযোগ করতেছে, এভাবে চিন্তা করতে পারো। প্রত্যেকটা সিস্টেমের জাস্ট দুইটা কি থাকে, একটা হচ্ছে পাবলিক কি, আরেকটা হচ্ছে প্রাইভেট কি। প্রত্যেকটা সিস্টেমের দুইটা কি থাকে, পাবলিক কি আর প্রাইভেট কি। পাবলিক কি দিয়ে, ধরো এই জোড়া পাবলিক কি আর প্রাইভেট কি, এই পাবলিক কি দিয়ে তুমি যদি কোনো একটা টেক্সট এনক্রিপ্ট করো, সেটা ডিক্রিপ্ট শুধুমাত্র এই প্রাইভেট কিটা দিয়েই করতে পারবা। বুঝছো? আবার বলি, কোন একটা টেক্সট আমাদের একটা প্লেন টেক্সট পিটি, হ্যাঁ, সেটা যদি পাবলিক কি দিয়ে তুমি এনক্রিপ্ট করো, হ্যাঁ, কোন একটা সিস্টেমের পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করো, তাহলে সেটা ওই সিস্টেমের এনক্রিপ্ট করার পর সাইফার টেক্সট হবে, সেটাকে ডিক্রিপ্ট করার জন্য ওই সিস্টেমের প্রাইভেট কিটাই লাগবে, অন্য কিছু দিয়ে সেটা ডিক্রিপ্ট করা যাবে না। আমি কি বুঝাইতে পারছি? একটা সিস্টেমের পাবলিক কি দিয়ে যদি এনক্রিপ্ট করো, সেটাকে ডিক্রিপ্ট করার জন্য ওই সিস্টেমের প্রাইভেট কিটাই লাগবে। বুঝছো? এখন এই কোন একটা সিস্টেমের পাবলিক কি আর প্রাইভেট কি ওরা কানেক্টেড, কিন্তু পাবলিক কি জানলে তুমি প্রাইভেট কি বের করতে পারবে না। হ্যাঁ, এই দুটার মধ্যে ম্যাথমেটিক্যাল রিলেশন আছে, কিন্তু রিলেশনটা এত জটিল যে যদি পাবলিক কি জানো, তুমি ওই সিস্টেমের প্রাইভেট কিটা জানতে পারবে না। বুঝছো? দুইটা জিনিস আমরা বুঝলাম, পাবলিক কি আর প্রাইভেট কি ম্যাথমেটিক্যালি রিলেটেড। পাবলিক কি জানলেও তুমি প্রাইভেট কি খুঁজে বের করতে পারবে না, এটা একটা জিনিস। আর হচ্ছে কোন একটা প্লেন টেক্সটকে যদি এই সিস্টেমের পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করো, সেটাকে ডিক্রিপ্ট করতে হবে এই সিস্টেমের প্রাইভেট কি দিয়েই, অন্যথায় করতে পারবে না। আচ্ছা, তাহলে দুনিয়ার যত সিস্টেম আছে সবার কাছে দুইটা করে কি আছে, একটা পাবলিক কি, একটা প্রাইভেট কি। পাবলিক কি যেটা সেটা সবাই জানে, কিন্তু প্রাইভেট কিটা শুধুমাত্র ওই সিস্টেমই জানে। ওর পাবলিক কি দুনিয়ার সবাই জানে, এখন ধরো ওকে একটা মেসেজ পাঠাবে। হ্যাঁ, এই ধরো আমাদের সেন্ডার, এই পাশে ধরো আমাদের সেন্ডার, এটা ধরো সেন্ডার। ও কাউকে একটা মেসেজ পাঠাবে, রিসিভার। তাহলে ও কি করবে জানো? যখন মেসেজটা সেন্ড করবে, ওর কাছে আমাদের প্লেন টেক্সটটা আছে। ও কি করবে? ওর যেই পাবলিক কি, বুঝছো, এটা আমি এটা দিয়ে দিলাম, ওর যেই পাবলিক কি সেটা দিয়ে এনক্রিপ্ট করবে, নিজেরটা দিয়ে না। কিন্তু রিসিভারের যেই পাবলিক কি, ঠিক আছে, এই রিসিভারকে যে কোনো ডেটা পাঠাইতে হলে, যেই পাঠাও না কেন, ওর পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করে পাঠাইতে হবে।
ওর পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করে পাঠাইতে হবে। হ্যাঁ, সাইফার টেক্সট হইলো। এখন যেই সাইফার টেক্সটটা আসছে এটা ওর পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট হয়েছে, ওটা কে ডিক্রিপ্ট করতে পারবে? শুধুমাত্র এই প্রাইভেট কিটা যে জানে, এই প্রাইভেট কিটা শুধুমাত্র ও জানে। তাহলে মাঝখানে কোনো চোর যদি এসে এটা ইন্টারসেপ্ট করে ফেললো, অ্যান্টেনা দিয়ে ধরে ফেললো, কিন্তু সে ডিক্রিপ্ট করতে পারবে না, কারণ এটা ডিক্রিপ্ট করতে পারবে শুধুমাত্র ওর প্রাইভেট কিটা দিয়ে। আমি কি বুঝাইতে পারছি? সেন্ডারের পাবলিক কি প্রাইভেট কি এখানে ম্যাটারই করে না, ম্যাটার করে রিসিভারের। ধরো তুমি আমাকে একটা ডেটা পাঠাবা, আমি আমার পাবলিক কি সবাইকে জানিয়ে দিছি, তো তুমি যখন আমাকে ডেটা পাঠাবা আমার পাবলিক কিটা দিয়ে এনক্রিপ্ট করে আমাকে পাঠাবা, কিন্তু আমার প্রাইভেট কি শুধু আমার কাছে আছে, তাহলে ওই ডেটাটা ডিক্রিপ্ট করতে পারবো শুধুমাত্র আমি। বুঝছো? অনেকটা এরকম তালা আর চাবি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার তালা, তোমার কাছে একটা স্পেশাল তালা আছে, যেই তালার চাবি শুধুমাত্র তোমার কাছেই আছে। হ্যাঁ, তুমি এই তালা দুনিয়ার সবাইকে দিয়ে রাখছো, কিন্তু ওই তালা খুলতে পারবে একমাত্র তুমি। কেউ যখন তোমার কাছে কিছু পাঠাবে ওই তালাটা লক করে তারপর পাঠাও, খুলতে পারবো খালি আমি। এটাই কি প্রাইভেট অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। এটা সুবিধাটা কি? এটা সুবিধাটা কি? কিটা সেম না, সো আগে থেকে কমিউনিকেশন লাগে না, এন্ড প্রত্যেকটা সিস্টেমের জাস্ট দুইটা কি থাকলেই হয়। বুঝছো? তাহলে ফেসবুকের সাথে তুমি যখন কমিউনিকেট করবা, ফেসবুকের কাছে জাস্ট দুইটা কি, যত ইউজার আছে বাকি সবার কাছেও দুইটা করে কি আছে। ফেসবুক যখন তোমাকে ডেটা পাঠাবে, তোমার পাবলিক কি ইউজ করে এনক্রিপ্ট করে তোমাকে পাঠাবে, তোমার কাছে যখন আসবে সেটা কি তোমার প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করতে হবে। অনেক মজার কিন্তু ব্যাপারটা, বুঝছো? এই যে এখানে দেওয়া আছে। প্রেরক কি করবে? প্লেইন টেক্সটটা ওর পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করবে। এই যে প্রাপকের পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করবে। সাইফার টেক্সট হলো এটা যখন প্রাপকের কাছে যাবে, প্রাপক তার প্রাইভেট কি দিয়ে সেটা ডিক্রিপ্ট করে ফেলবে। বুঝছো? এখন পাবলিক কি প্রাইভেট কি এগুলো কিন্তু বানান যায়, তোমরা পরে কম্পিউটার সায়েন্স পড়লে বানাবো, আমরা নিজেরাও বানাইছি, আমি বানাইছি কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, ডেটা সিকিউরিটি সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে। প্লেন টেক্সট কি? এনক্রিপ্ট করার পূর্বে মানুষের যেই বোধগম্য টেক্সট সেটাকেই প্লেন টেক্সট বলে। সাইফার টেক্সট কি? এনক্রিপ্ট করার পরের যেই ডেটা, এটা মানুষ পড়তে পারে না। এনক্রিপশন অ্যালগোরিদম কি? যেই অ্যালগোরিদমটা ফলো করে এনক্রিপশন করা হয়। আর সিকিউরিটি কি? যেই কিটা ব্যবহার করে এনক্রিপশন অ্যালগোরিদম কি? এনক্রিপশন অ্যালগোরিদম তো একটা উপায়, ওই উপায়ে যেই কিটা ব্যবহার করা হয়, যেই কিটা ব্যবহার করে এনক্রিপশন করা হয়, এটাকে এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করা হয়, তাকে বলা হয় সিকিউরিটি কি। ঠিক আছে? এখন RDBMS রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, টোটাল 12টা বৈশিষ্ট্য। রিলেশনাল ডেটাবেসের ধারণা প্রবর্তন করেন এডগার ফ্র্যাঙ্ক কড, EF কড। সেই সময়ে তিনি 12টা বৈশিষ্ট্যের কথা বলেন যেগুলো একটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মানতে হবে। ওর মধ্যে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, একটু পড়ে নিবা, তোমরা সবাই বুঝতে পারবা। একটা রিলেশনাল ডেটাবেস সিস্টেমে কেবল টেবিল ও তাদের সম্পর্ক ব্যবহার করেই সব ধরনের কাজ করতে পারবে। ডেটাবেসের সমস্ত ডেটা টেবিলে সংরক্ষিত হবে। যে কোনো ডেটাই কোনো একটা টেবিলের একটা ঘরের মানে একটা রো আর কলামের ইন্টারসেক্টিং পয়েন্ট হিসেবে ওখানে কি মান হিসেবে প্রকাশ করবে। এটা কিন্তু আমরা দেখছি, এখানে কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য লেখা। তারপর ডেটাবেসের যে কোনো ডেটা সুনির্দিষ্টভাবে টেবিলের নাম এবং প্রাইমারি কি দিয়ে, হ্যাঁ, ক্ষেত্র বিশেষে অন্যান্য কলামের নাম ব্যবহার করে তুমি পেয়ে যাবে। প্রাইমারি কি ব্যবহার করে তুমি একটা রো বা একটা রেকর্ড স্পেসিফিক ভাবে খুঁজে বের করতে পারবে না। দেখো, উদাহরণস্বরূপ 10ম শ্রেণীর রোল নাম্বার 1, হ্যাঁ, তার ডেটা খুঁজে বের করতে কি করবা? সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট ওয়্যার রোল নাম্বার 1 অ্যান্ড ক্লাস কি 10। তারপর ডেটাবেসে এক বা একাধিক রো ইনসার্ট, আপডেট ও ডিলিট করার ব্যবস্থা থাকতে হবে। আমরা করছি না? বলো তো। যেমন 9ম শ্রেণীর সব শিক্ষার্থীকে 10ম শ্রেণীতে নিয়ে যেতে চাও, এটা প্রতি বছর তো করাই লাগে। কোয়েরিটা কি? আপডেট স্টুডেন্ট টেবিলের নাম, সেট ক্লাস ইকুয়ালস টু 10 ওয়্যার ক্লাস ইকুয়ালস টু 9, অর্থাৎ যেখানে যেখানে ক্লাস 9 ছিল ওগুলা ক্লাস 10 বানায় দাও। বুঝাতে পারছি? তারপর ডেটাবেস কিন্তু ধরো ভেতরে অনেক কাজ করে, এই যে ইন্ডেক্স বানাইলো, হ্যান বানাইলো, ত্যান বানাইলো, সেগুলা কিন্তু তোমার মাথা ব্যথার ব্যাপার না।
ইন্ডেক্স কেমনে বানাইছে, ইন্ডেক্স কেমনে ডিলিট হয়ে যেতেছে, এগুলো তোমার মাথা ব্যথার ব্যাপার। তুমি জাস্ট ডেটাবেসটার ইউজার, ভিতরে ভিতরে কি হচ্ছে সেটা তোমার জানার দরকার হয় না। ডেটাবেসের অভ্যন্তরীণ কোনো পরিবর্তন হলে সেটি ডেটাবেস যারা ব্যবহার করে তাদের উপর কোনো প্রভাব ফেলবে না, পড়ে নিও, ঠিক আছে? ডেটাবেস প্রদত্ত ইন্টারফেস ব্যবহার করে বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ওই ডেটাবেসটা ব্যবহার করতে পারবে। ইন্টারফেস পরিবর্তন না করে ডেটাবেসের প্রয়োজন হলে অভ্যন্তরীণ পরিবর্তন করা যাবে, অর্থাৎ ডেটাবেসের ভেতরের জিনিসপত্র ডেটাবেস চেঞ্জ করতে পারবে, বাট ইন্টারফেসটা যাতে চেঞ্জ না হয়, মানে ইউজার, বুঝতে পারছো? ডেটাবেসের ডেটা যদি একাধিক ডিস্কে বা একাধিক কম্পিউটারে স্টোর করা হয়, ধরো একটা টেবিল এখানে আছে, একটা টেবিল ওই জায়গায় আছে, কিংবা একটা টেবিল, সবগুলা টেবিল একটা কম্পিউটারে আছে, ভেতরে ভেতরে কেমনে স্টোর হচ্ছে সেটা নিয়ে ডেটাবেসের যে ইউজার যে কোয়েরিগুলা লিখতেছে ওর মাথা ঘামানো লাগবে না, ওটা ডেটাবেস নিজে নিজেই ম্যানেজ করে নেবে, বুঝছো? তাহলে একটা আদর্শ রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, একটা আদর্শ রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এই বৈশিষ্ট্যগুলো থাকা দরকার। ডান। ডেটা সিকিউরিটি সংক্রান্ত কিছু জিনিসপত্র দেওয়া আছে। এনক্রিপশন আমরা জানি। ফায়ারওয়াল কি? দেখো তোমাদের কম্পিউটারে ফায়ারওয়াল আছে। তোমাদের কম্পিউটারে তুমি যদি অনাকাঙ্ক্ষিত কোনো ট্রাফিক মানে কোনো তথ্য বা কোনো রিকোয়েস্ট আসতে না দাও, সেটা ফায়ারওয়ালের মাধ্যমে করতে পারো, বুঝছো? তুমি ধরো তোমার কম্পিউটারের সাথে অনেকগুলো কম্পিউটার কানেক্টেড, প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু একটা অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস। তুমি যদি চাও এই আইপি অ্যাড্রেস থেকে বা এই ম্যাক অ্যাড্রেস থেকে তোমার কম্পিউটারে কোনো তথ্য বা কোনো ট্রাফিক ঢুকতে পারবে না, তুমি সেটা ফায়ারওয়ালের মাধ্যমে করতে পারো। কন্ট্রোল অ্যাক্সেস, তুমি একটা ডেটাবেসের সবগুলা টেবিলের কন্ট্রোল তো সবাইকে দিবা না, বা একটা টেবিলে কিছু স্পেসিফিক কন্ট্রোল, ফর এক্সাম্পল তুমি জাস্ট আপডেট করতে পারবা, তুমি জাস্ট ইনসার্ট করতে পারবা, তুমি ডিলিট করতে পারবা না, ওই অ্যাক্সেসগুলা কন্ট্রোল অ্যাক্সেসের মাধ্যমে দেওয়া যায়। তারপর ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলোর মাধ্যমেও কি ওটা করা যায়। ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যাক্সেস পারমিশন প্রদান করে কি সিস্টেমের ডেটা অ্যাক্সেস কন্ট্রোল করা হয়। সবাই কি বুঝছো? তারপর এখানে কিছু আছে, সাইফার টেক্সট কি, ইন্ডেক্সিং কি, ডেটা এনক্রিপশন কি, সংজ্ঞা পরীক্ষায় কিন্তু আসে, আমরা সবাই পারবো। এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজকে কি বলে? প্লেইন টেক্সট, তাই না? ডেটা এনক্রিপশন কিসের সাথে জড়িত? ডেটা সিকিউরিটি। নিচের কোনটা ডেটা এনক্রিপশনের অংশ নয়? প্লেইন টেক্সট এনক্রিপশনের শুরুতে থাকে, তারপর একটা কি ব্যবহার করে এবং একটা এনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করে তুমি সেটাকে সাইফার টেক্সটে রূপান্তর করো, তাই না? তাহলে অ্যালগোরিদমও কিন্তু রিলেটেড। প্যারিটি বিট হচ্ছে এনক্রিপশনের সাথে জড়িত। তো এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ, পুরোপুরি শেষ। এখন আমরা কি করব? সিকিউ সলভ করব। তো সিকিউগুলো সব তোমরা পারবা, আমি জাস্ট বলে দিব এটা এমনে, এটা এমনে, এটা এমনে। ওকে, তো আমরা এখন সিকিউ সলভিং স্টার্ট করব, ঠিক আছে? আমি জাস্ট বলে দিব এমনে এমনে করবা। দেখো দুইটা টেবিল দেওয়া আছে, কাস্টমার আইডি, বুঝছো? এটা প্রাইমারি কি 1025, 1225, 1324, 1-to-1 রিলেশন আছে, তাই না? তাই তো দেখো কি চাইছে, আরডিবিএমএস কি পারবো, ডেটাবেস রিলেশন তৈরি করার, দুইটা টেবিলের মধ্যে রিলেশন থাকার শর্ত, দুটাতেই প্রাইমারি কি থাকা লাগবে, হ্যাঁ, তারপর একটার প্রাইমারি কি আরেকটার ফরেন কি হিসেবে থাকা লাগবে, দ্যাটস ইট, বুঝছো? যদিও এখানে দুইটার প্রাইমারি কি কিন্তু সেম, সো এটা প্রাইমারি কি, এটাও ওটার প্রাইমারি কি, কিংবা ওটাকে তুমি কি ফরেন কি হিসেবে চিন্তা করতে পারো, ঠিক আছে? টেবিল 2 এ ডেট নামের নতুন একটা ফিল্ড, এখানে তুমি ডেট নামের নতুন একটা ফিল্ড অ্যাড করবা। বলো তো এটার উপায় কি? অল্টার টেবিল, তাই না? কোয়েরি মনে আছে সবার? অল্টার টেবিল, অ্যাড কলাম, ডেট, টাইপটাও কি ডেট, অল্টার টেবিল, তারপর টেবিলের নাম দিতে হয়, তারপর অ্যাড কলাম, কলামের নাম, ডেটা টাইপ দিতে হয়, ডান। তারপর কি বলছে? উদ্দীপকের টেবিল 1 এর তৃতীয় ফিল্ডটাকে তুমি ঊর্ধ্বক্রমে সাজানোর ধাপ বিশ্লেষণ করে টেবিলটি তৈরি করে প্রদর্শন করো, বুঝছো? এই টেবিলটা ঊর্ধ্বক্রমে সাজানো পারবা না, বুঝছো? সিলেক্ট দিয়ে তুমি কি করে দিবা? অর্ডার দিয়ে দিলেই কাজ শেষ, ঠিক আছে? তারপর দেখো ঢাকা কলেজের ডেটাবেজে ঊর্ধ্বক্রমে মানে কি? ঊর্ধ্বক্রম নিম্নক্রম পেঁচাইও না, আমি প্যাচ লাগাই দিছি, তোমরা একটু বুঝি নিও ঊর্ধ্বক্রম কি আর নিম্নক্রম কি। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। নিম্নক্রম মানে কি? বড় থেকে ছোট।
এটা হওয়ার কথা। ঢাকা কলেজের ডেটাবেসে শিক্ষার্থীদের রোল নাম্বার, নাম, বিভাগ, সেশন, মাসিক বেতন, জন্ম তারিখ ইত্যাদি ফিল্ডের সমন্বয়ে তথ্য সংরক্ষণ করা হয়। অধ্যক্ষ ডেটাবেস থেকে শিক্ষার্থীদের তথ্য বিশ্লেষণ করে তাদের উন্নয়ন পর্যবেক্ষণ করেন। সর্টিং কি জানি, হ্যাঁ, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো কোনো একটা কলামের উপর ভিত্তি করে, এক বা একাধিক কলামের উপর ভিত্তি করে। ডেটাবেস এনক্রিপশন জানি। উদ্দীপকের ফিল্ডগুলার প্রয়োজনীয় ডেটা টাইপ। রোল নাম্বার এটা কি? ইন্টিজার। নাম টেক্সট, বিভাগ টেক্সট, টেক্সট বা ভার্চার এগুলো দিতে পারো। সেশন এটা কি? ইন্টিজার। মাসিক বেতন এটাও তুমি ইন্টিজার বা রিয়েল মানে ভগ্নাংশ সহ দিতে পারো। জন্ম তারিখ এটা কি হতে পারে? ডেট। বুঝছো? একটা জিনিসই কিন্তু তুমি বিভিন্ন ভাবে বলতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো তুমি কিন্তু সেশন এটা নাম্বার হিসেবেও স্টোর করতে পারো কিংবা টেক্সট হিসেবেও স্টোর করতে পারো। 2019 টেক্সট হিসেবেও তো স্টোর করা যায়। বুঝছো? উদ্দীপকে উল্লিখিত তথ্যাবলীর ভিত্তিতে একটা টেবিল তৈরি করো। ক্রিয়েট টেবিল স্টুডেন্টস ইনফো, তারপর প্রত্যেকটা কলামের নাম দিবা, পাশে কি করে দিবা? ওই কলামের টাইপটা বলে দিবা, তাহলেই হয়ে যাবে। দেখো ব্যবহারিক ক্লাসে একজন ছাত্র ফুয়াদ শিক্ষককে বলল, আমার বাবা কয়েকটা কোম্পানির বিভিন্ন পণ্যের ডিস্ট্রিবিউটর। বাবার অনেক কাস্টমার আছে যারা একই সময়ে বিভিন্ন কোম্পানির বিভিন্ন পণ্যের অর্ডার দিয়ে থাকে। আমাকে একটা ডেটাবেস তৈরি করতে হলে টেবিলগুলোর মধ্যে কোন ধরনের রিলেশনশিপ করতে হবে? শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে বললেন, তোমরা কে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? ক্লাসের অপর একজন ছাত্র মানিক উত্তর দিল, মেনি টু মেনি রিলেশনশিপ। দেখো একাধিক কোম্পানির, ঠিক আছে, ঠিক আছে, একাধিক কোম্পানির একাধিক পণ্য, ধরো এই পণ্য কাস্টমার আছে অনেকজন। কি বলছে আমাকে বলো তো? একই সময়ে বিভিন্ন কোম্পানির বিভিন্ন পণ্য অর্ডার দিয়ে থাকে। তাহলে এই কাস্টমার, এটা ধরো কাস্টমার, এটা পণ্য, সে এটা অর্ডার দিতে পারে, সে এটা অর্ডার দিতে পারে, সে এটা অর্ডার দিতে পারে, তাই না? বুঝছো? আবার এই পণ্যটা ও অর্ডার দিছে, ও তো দিতে পারবে, ও তো দিতে পারবে, ও তো দিতে পারবে, তাই না? তাহলে এটা কেমন রিলেশনশিপ বলো তো? মেনি টু মেনি, মেনি টু মেনি। তাহলে ফুয়াদের প্রশ্নের উত্তরে মানিকের উত্তর কতটুকু যুক্তিযুক্ত? এটা ভ্যালিড। গ নাম্বারে কি বলছে? ফুয়াদের বাবা একটি কোম্পানির একটি মাত্র পণ্যের ডিস্ট্রিবিউটর। ঠিক আছে, একটা কোম্পানির একটা মাত্র পণ্য, তাহলে পণ্য কয়টা? একটা। কাস্টমার কিন্তু অনেকজন, তাহলে এই পণ্যটা ও অর্ডার দিবে, ও অর্ডার দিবে, ও অর্ডার দিবে, ও অর্ডার দিবে। এটা কেমন রিলেশন? ওয়ান টু মেনি, ওয়ান টু মেনি। বুঝতে পারছো? দেখো সোহেল সাহেবের ব্যবসায়িক কর্মকাণ্ড অনলাইনে পরিচালিত হয়। সম্প্রতি তার প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কিছু তথ্য চুরি হয়ে গেছে। এটার কারণে তিনি আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হন। সোহেল সাহেব সব খবরাখবর নিয়ে বুঝতে পারলেন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই ঘটনা ঘটছে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি জানো? কোয়েরি কি জানো? সোহেল সাহেবের প্রতিষ্ঠানে কি ধরনের নিরাপত্তার ঘাটতি ছিল? ইনফরমেশন সিকিউরিটির ঘাটতি ছিল, তাই না? তুমি কি কি বলতে পারো? ওনার কি ছিল না? যে পাসওয়ার্ড প্রোটেকশন যে ব্যাপারটা, সেটা ছিল না। এনক্রিপ্টেড যে ব্যাপারটা, এটা ছিল না। বুঝতে পারছো? পাসওয়ার্ড প্রোটেকশন ছিল না, ডেটাগুলো এনক্রিপ্টেড ছিল না, এই জন্য কি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্দীপকে উল্লিখিত ঘটনা রোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়? তুমি সিকিউরিটি প্রথমত ব্যাকআপ নিতে পারো, যদিও এখানে আসলে ব্যাকআপটা ম্যান্ডেটরি না। তুমি কি সিকিউরিটি বাড়াবা? কেমনে বাড়াবা? পাসওয়ার্ড প্রোটেকশন, অ্যাক্সেস কন্ট্রোল এগুলো করবা, ডেটা এনক্রিপশন করে রাখতে পারো। এই দুটা জাস্ট এক্সপ্লেন করে দিলেই হবে। পাসওয়ার্ড প্রোটেকশন আর কি ডেটা এনক্রিপশন। বুঝছো? তারপর চলো, আমাদের একটা টেবিল আছে। ইউজুয়ালি একটা টেবিল দিয়ে সেখান থেকেই কোয়েশ্চেন হয়। ডেটাবেস কি জানি, ডেটাবেস কেন ইন্ডেক্স করা হয় জানি। টেবিলটার শেষের 3টা কলামের ডেটা টাইপ, এই টাইপটা অনেক আসে ডেটা টাইপ নিয়ে। ওকে, স্যালারি এটা কি বলতো? ইন্টিজার বা নাম্বার তুমি বলতে পারো, ইন্টিজার বা নাম্বার। জয়নিং ডেট এটা কি? ডেট। ঠিক আছে, এই ডেটা টাইপগুলো তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে, একটু পড়ে নিবা, একটু পড়ে নিবা। ফটো, ফটোটা কি? ওএলই, এক্সপ্লেন করে দিবা। উদ্দীপকের টেবিলটা তৈরির জন্য এসকিউএল কমান্ড, জাস্ট 3-4 লাইনের, 4 নাম্বার পাই যাচ্ছে কিন্তু। ক্রিয়েট টেবিল, টেবিলের একটা নাম দিবা, তারপর ব্র্যাকেট দিয়ে আইডি, এটা ধরো ইন্টিজার দিলা, এটাকে তুমি চাইলে প্রাইমারি কি ডিক্লেয়ার করতে পারো। স্যালারি ইন্টিজার, এটা ডেট, এটা নিচের টেবিল দুইটা লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। টেবিল দুইটা খেয়াল করো তো। রোল নাম্বার এখানেও আছে, ওখানেও আছে। 1021, 1027, 32, 36।
21, 27, 32, 36। আচ্ছা, কর্পোরেট ডেটাবেস কি? কর্পোরেট ডেটাবেস হচ্ছে কোন একটা বড় কোম্পানির, একটা কোম্পানিতে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, HR, টেকনিক্যাল, তারপর অপারেশনস, কন্টেন্ট, এইটা এবার অনেক থাকে। হ্যাঁ, একটা বড় কোম্পানির বা কর্পোরেট কোম্পানির সবগুলা ডেটা, সবগুলা টেবিল একটা ডেটাবেসে, যেই ডেটাবেসটা বৃহৎ একটা ডেটাবেসে থাকে ওইটাকে বলা হয় কর্পোরেট ডেটাবেস। ঠিক আছে? আচ্ছা, উদ্দীপকের রেজাল্ট টেবিল থেকে যাদের জিপিএ 4.5 উপরে তাদের রোল নাম্বার এন্ড জিপিএ প্রদর্শনের এসকিউএল কমান্ড। পানির মতো সোজা না? তাহলে সিলেক্ট, কি সিলেক্ট করতে হবে? রোল নাম্বার আর জিপিএ। রোল নং জিপিএ কই থেকে চুজ করব? ফ্রম এই টেবিলটা, ফ্রম রেজাল্ট, ফ্রম রেজাল্ট। ওয়্যার, এখানে শর্তটা দিতে হবে, ওয়্যার আমাদের জিপিএটা কি 4.5 উপরে, জিপিএ ইজ গ্রেটার দেন 4.5। বুঝছো সবাই? আমরা সবাই কি বুঝতে পারলাম? ঠিক আছে। উদ্দীপকের টেবিল দুইটার মধ্যে কি ধরনের রিলেশন হতে পারে? এই যে দেখো, 1021 এর সাথে এটা সম্পর্ক, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাই না? হ্যাঁ, এই প্রশ্নটা পরীক্ষায় আসলে তুমি টেবিল দুইটা আঁকাবা, তারপর সম্পর্কটা দেখাবে। এই যে এটার সাথে এটা কানেক্ট করে দিবা, এটার সাথে এটা কানেক্ট করে দিবা, তারপর বলবা যে এক এক সম্পর্ক হতে পারে। টেবিল দুইটা আঁকাবা ফার্স্টে, তারপর অ্যারো চিহ্নগুলো দেখায় দিবা যে এক এক সম্পর্ক। ডান? এটা প্রাইমারি কি, ওটা কি, ওই টেবিলের প্রাইমারি কি বা ফরেন কিও চিন্তা করতে পারো, একই সাথে দুইটা। ঠিক আছে? তারপর দেখো, দুইটা টেবিল আছে। সাইফার টেক্সট কি আমরা সবাই জানি, তাই না? সাইফার টেক্সট কি আমরা সবাই জানি, তাই তো? আচ্ছা, কোয়েরি কমান্ড সিলেক্ট রোল নেম ফ্রম স্টুডেন্ট ব্যাখ্যা করো। তাহলে সিলেক্ট, এই যে সিলেক্টের পরে যে কয়টা থাকে, এই দুইটা কি, কোন কোন কলাম? ফ্রম স্টুডেন্ট, এটা কি টেবিলের নাম। তাহলে এটা কি করবে? রোল আর নেম কলামের সবকিছু নিয়ে আসবে। হ্যাঁ, টিচার টেবিলের ফিল্ডগুলা ডেটা টাইপ, ডেটা টাইপ থেকে প্রতি বছরই কোয়েশ্চেন আছে। তো তোমাদের বইয়ে যেখানে এই ডেটা টাইপটা উল্লেখ করা আছে, খুব সুন্দর করে একটু রিডিং দিয়ে দিবা। ঠিক আছে? এই যে টিচার্স আইডি, টিচার্স নেম, সাবজেক্ট, ইন্টিজার, টেক্সট, তুমি এভাবে বলতে পারো। হ্যাঁ, উদ্দীপকের টেবিল দ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশন স্থাপন করা সম্ভব? দেখো, প্রাইমারি কি, প্রাইমারি কি, বুঝছো? যখন তুমি দেখবা যে দুইটা টেবিলের একটা কলাম সেম, একটা কলাম সেম, হ্যাঁ, নামটাও সেম, আবার কি ডেটা টাইপটাও সেম, তখন ওই দুইটা টেবিলের মধ্যে দুই ধরনের সম্পর্ক করা যায়। দুই ধরনের সম্পর্ক করা যায়, একটা হচ্ছে 1 to 1, আরেকটা হচ্ছে মেনি টু 1 বা 1 to many। বুঝছো? মেনি টু মেনি এমনি হয় না, মেনি টু মেনির জন্য একটা জংশন টেবিল লাগে। তো এই দুইটার ক্ষেত্রেই প্রথম শর্তটা কি, একটা কমন ফিল্ড থাকা লাগবে। কমন ফিল্ড, হ্যাঁ, এখানেও কি একটা কমন ফিল্ড থাকা লাগবে। প্রথম শর্ত হচ্ছে দুটাতেই কিন্তু প্রাইমারি কি থাকা লাগবে। কাহিনী বুঝছো? প্রাইমারি কি থাকা লাগবে, দুটাতেই প্রাইমারি কি থাকা লাগবে। ঠিক আছে? তারপর এই যে কমন ফিল্ডটা হবে, সেটা কোনো একটা টেবিলের প্রাইমারি কি, দুইটা টেবিলের প্রাইমারি কি হতে পারে। বুঝছো? প্রথমত রিলেশন থাকার শর্ত হচ্ছে দুইটা টেবিলেই প্রাইমারি কি থাকা লাগবে। দ্বিতীয়ত একটা কমন ফিল্ড থাকা লাগবে, এবং সেই কমন ফিল্ডটা অন্তত কোনো না কোনো টেবিলের প্রাইমারি কি, চাইলে সেটা দুইটা টেবিলেরই প্রাইমারি কি হতে পারে। বুঝতে পারছো? যদি 1 to 1 হয়, তাহলে এই যে কমন ফিল্ড একদম হুবহু সেম হবে। হ্যাঁ, এটা হুবহু সেম। আর যদি 1 to many হয়, তাহলে হুবহু সেম না। মেনি সাইডের যেই টেবিলটা, সেখানে রিপিটেশন থাকবে। বুঝছো? মেনি সাইডের যেই টেবিলটা, সেখানে কি আমাদের কমন ফিল্ডটা রিপিটেশন থাকবে। আমি বুঝাইতে পারছি? দুইটা টেবিলের মধ্যে 1 to 1 আর মেনি টু মেনি, আর 1 to many রিলেশন থাকার শর্ত। 1 to many আর মেনি টু 1 আসলে সেম জিনিস, জাস্ট উল্টা দিক থেকে। উদ্দীপকের টেবিল দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা খেয়াল করো। আমরা কি এটা দেখতেছিলাম না? আগেরটা। উদ্দীপকের টেবিল দ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশন? দেখো, আছে 101, 102, 103।
তুমি ফার্স্টে টেবিলটা আঁকাবা, পরীক্ষা হলে কিন্তু এমনি আঁকাবা সুন্দর করে। তারপর এই 101 এর সাথে তুমি দেখাবা এই 101 এর সম্পর্ক, এই 101 এর সম্পর্ক। তারপর 102 এর সাথে তুমি দেখাবা এটা সম্পর্ক আর এটা সম্পর্ক। 103 এর সাথে তারপর তুমি দেখাবা 103 এর সম্পর্ক। তাহলে এটা কেমন সম্পর্ক? ওয়ান টু মেনি, ওয়ান টু মেনি। ঠিক আছে, আমরা তারপরেরটাই যাই। কম্পোজিট প্রাইমারি কি? এনক্রিপশন আমরা জানি। উদ্দীপকের আলোকে টেবিল 1 এর ফিল্ডগুলোর ডেটা টাইপ। খুবই কমন কোশ্চেন, মাথায় রাখতে হবে। উদ্দীপকের টেবিল দুটার সম্পর্ক স্থাপন সম্ভব কিনা। দেখো একটা কমন ফিল্ড আছে 101, 102, 103, 104, 105, 101, 102। হ্যাঁ, তো টেবিল দুইটা আঁকাবা, তারপর রিলেশনটাই যেমনে দেখাবা, অ্যারো দিয়ে দেখাবা, বুঝছো? অ্যারো দিয়ে দেখাবা যে 1 to 1 রিলেশন। হ্যাঁ, সো 1 to 1 রিলেশন সম্ভব। তারপর ঢাকা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হয়। শিক্ষার্থীদের যাবতীয় তথ্য স্টুডেন্ট নামের একটা টেবিলে, যেখানে হচ্ছে রোল, নেম, বার্থ প্লেস, পিকচার, ওয়েব অ্যাড্রেস ইত্যাদি ফিল্ডের মাধ্যমে সংরক্ষণ করা হয়। বিভিন্ন পরীক্ষার ফলাফল রেজাল্ট নামে একটা টেবিলে সংরক্ষণ করা হয়। বুঝছো? এখন এই রেজাল্ট টেবিলে প্রিটেস্ট আর টেস্ট পরীক্ষার ফলাফল সংরক্ষণ করা আছে। ডিবিএমএস কি জানি, সিমেট্রিক অ্যাসিমেট্রিক এনক্রিপশন কি জানি। পরীক্ষার ফলাফল তৈরিতে উদ্দীপকের টেবিলগুলোর মধ্যে কি ধরনের সম্পর্ক, কি ধরনের রিলেশন হতে পারে একটু চিন্তা করো। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিবা। এটা ধরো স্টুডেন্ট, এটা ধরো আমাদের যে স্টুডেন্ট টেবিল। কয়টা টেবিল? দুইটা, একটা হচ্ছে স্টুডেন্ট আর একটা হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, একটা হচ্ছে স্টুডেন্ট আর একটা হচ্ছে রেজাল্ট। ওকে, আচ্ছা চিন্তা করো প্রাইমারি কিটা হবে? রোল। রিলেশন হওয়ার জন্য এখানেও কি রোল থাকবে? অবশ্যই রোল থাকতেই হবে, তাই না? আচ্ছা, ক্লিয়ার তোমরা সবাই? তাহলে এখানে 1 to 1 বা মেনি টু 1 হবে। তাহলে রোল নাম্বার 1 যদি আমাদের টেবিলটা এরকম করা হয়, এখানে কি প্রিটেস্ট আর টেস্টের রেজাল্ট, তাই না? প্রিটেস্ট আর টেস্টের রেজাল্ট। সো ধরো তুমি প্রিটেস্টের রেজাল্ট আর টেস্টের রেজাল্ট এই দুইটা এমনে স্টোর করছো, বুঝছো? জাস্ট জিপিএটা স্টোর করছো রোল নাম্বার 1। তাহলে রোল নাম্বার 1 এর জন্য কয়টা সারি হবে? একটাই তো, তাই না? আমাকে বলো। তাহলে ওর প্রিটেস্টের রেজাল্ট কত? ধরো 5, 4.5। তারপরে রোল নাম্বার 2। তাহলে এইভাবে করে যাবে। এভাবে করে যদি যায় তাহলে সম্পর্কটা কেমন হবে আমাকে বলো তো? 1 to 1, 1 to 1। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা এমনে স্টোর করলাম না। হ্যাঁ, আমরা এমনে স্টোর করলাম না, আমরা একটা কাহিনী করলাম। কি কাহিনী? আমরা ওর প্রত্যেকটা সাবজেক্টের রেজাল্ট স্টোর করব। ঠিক আছে, বাংলা, ইংরেজি, গণিত সবকিছু। আর এখানে আরেকটা কলাম আমি দিয়ে দিছি, সেটা হচ্ছে কোন এক্সাম, কোন এক্সাম। ঠিক আছে, তো রোল নাম্বার 1 তার বাংলার মার্কস ধরো 90, ইংরেজির মার্কস হচ্ছে 82। কোন এক্সাম? প্রিটেস্ট। আমার রোল নাম্বার 1 তার বাংলার মার্কস হচ্ছে 52, ইংরেজির 42। কোথায়? টেস্টে। আমি কিন্তু চাইলে এমনিও স্টোর করতে পারি। আমি খালি বাংলা ইংরেজি দেখাইছি, বাকি মার্কস গুলো দিতে পারি। আমি যদি এমনি স্টোর করি তাহলে রিলেশনটা কেমন হয়ে যাবে? 1 to many। ঠিক আছে, সো আমি টেবিলগুলা কেমনে বানাচ্ছি সেটার উপর ভিত্তি করে আমি রিলেশন দেখাবো। এখানে আমার ফ্রিডমটা আছে। সো তুমি চাইলে এখানে হ্যাঁ 1 to 1 বা 1 to many দিতে পারো। স্টুডেন্ট টেবিলের ব্যবহৃত ফিল্ডগুলোর প্রয়োজনীয় ডেটা টাইপ কি কি হতে পারে তুমি এক্সপ্লেইন করে দিবা। ঠিক আছে, ওকে। তারপরেরটা দুইটা টেবিল, এই রেকর্ড কি জানি, এনক্রিপশন করার কেন করতে হয় জানি। উদ্দীপকের টেবিলে রোল ফিল্ডটা, টেবিল 2 এ রোল ফিল্ডটা না থাকলে কি সমস্যা হতো? প্রত্যেকটা টেবিলে একটা প্রাইমারি কি লাগে। রোল ফিল্ডটা যদি না থাকে তুমি দেখো তো অন্য কোনোটা কি প্রাইমারি কি হতে পারবে? প্রাইমারি কি হওয়ার শর্ত কি? কোনোটা ডাবল থাকতে পারবে না, একবারই থাকতে হবে। এই যে দেখো রবি 2 বার আছে, তাহলে নেম প্রাইমারি কি হতে পারে না। গ্রুপ 2 বার আছে, জিপিএ 2 বার আছে, তাহলে কোনোটাই কি প্রাইমারি কি হতে পারে না। তাহলে এই টেবিলটা তখন কোনো প্রাইমারি কি থাকতো না। প্রাইমারি কি না থাকলে তুমি ইউনিকলি ডেটা খুঁজে বের করতে পারবে না। তুমি যদি বলো রবি
কাহিনী বুঝছো সবাই? তো তখন এটা মেজর সমস্যা, তখন তুমি চাইলে কম্পোজিট কি ইউজ করতে পারতে, বুঝছো? না, কম্পোজিট কিও ইউজ করা যাবে না, কম্পোজিট কিও ইউজ করা যাবে না, কারণ খেয়াল করো রবি বিএস এটা, রবি বিএস এটা তিনটাই সেম হয়ে গেছে, তো এখানে কম্পোজিট কিও ইউজ করতে পারবা না। কম্পোজিট প্রাইমারি কি যেটা, তিনটাই সেম না, ইউনিক তাই তো, বুঝছো? রোল নাম্বার হচ্ছে ইউনিক। এটা কিন্তু হইতেই পারে যে দুইজনের নাম সেম, গ্রুপও সেম, রেজাল্টও সেম, হইতে পারে না? তোমার সেকশনে তোমার নামের আরেকজন আছে, যেও জিপিএ 5 পাইছে, তুমিও পাইছে, হইতেই পারে। উদ্দীপকের টেবিল 1 এবং টেবিল 2 এর মধ্যে রিলেশন তৈরির শর্ত দেখো তো, এটা কি এক এক শর্ত না? এক এক না, চিত্রটা আঁকাবা, অ্যারো দিয়ে দেখাবা, চিত্রটা আঁকাবা, অ্যারো দিয়ে দেখাবা, তারপর এক এক যেই সম্পর্ক তার শর্ত কি, দুইটা টেবিলেই প্রাইমারি কি থাকা লাগবে, হ্যাঁ, কমন কি ফিল্ড থাকতে হবে, এমন কমন ফিল্ড কি একদম হুবহু মিলতে হবে, তাহলে কি 1-1 রিলেশন হয়। ওকে, টেবিল নং 1 ডেটাবেস কি জানো? ডেটাবেসে নাল ভ্যালু কেন ব্যবহার করা হয়? যখন তুমি কোনো একটা ভ্যালু জানো না তখন সেটা নাল হয়, ঠিক আছে? ধর নতুন একটা কলাম অ্যাড করবা, অলরেডি টেবিল আছে, তো নতুন কলাম অ্যাড করলে ওই কলামের সবগুলা ভ্যালু তুমি তো অ্যাড করলা না, জানো না, তখন নাল থাকবে। 2 নং টেবিলে 3 নং ফিল্ডের ডেটা টাইপ রেজাল্ট, এই ডেটা টাইপ তুমি চাইলে এটা টেক্সটও দিতে পারো, তুমি চাইলে এটা নাম্বারও দিতে পারো, তুমি চাইলে এটা ভার্চারও দিতে পারো, অনেক কিছু দিতে পারো। উদ্দীপকের টেবিল দুইটার মধ্যে রিলেশন সম্ভব, দেখো একটা কমন ফিল্ড আছে, সম্ভব, কোনটা কোনটা সম্ভব? 1-1 আর 1-to-many সম্ভব, দেখাই দিবা কেমনে সম্ভব, ঠিক আছে? এগুলাই তোমার ফ্লেক্সিবিলিটি আছে, নিজের মতো অ্যান্সার করতে পারবে। একটা কলেজের ফলাফলের ডেটাবেস থেকে একজন শিক্ষার্থীর তথ্য খোঁজার জন্য 3 জন ছাত্রকে নির্দেশ দেওয়া হলো। প্রথম জন শর্ত সাপেক্ষে কমান্ড দিয়ে, অর্থাৎ সিলেক্ট, বুঝছো, সিলেক্ট দিয়ে খুঁজে বের করছে। দ্বিতীয় ছাত্র ডেটাবেসের টেবিলের তথ্য সাজিয়ে, মানে কি সর্ট করে তথ্য সাজিয়ে। তৃতীয় ছাত্র দ্বিতীয় ছাত্রের চেয়ে দ্রুততর কৌশল, মানে এখানে হচ্ছে ইন্ডেক্সিং করছে, কি করছে? ইন্ডেক্সিং করছে, বুঝছো? ডেটা এনক্রিপশন কি জানি, জাতীয় পরিচয়পত্রের তথ্য সম্বলিত ডেটাবেসের ধরন রিলেশনাল ডেটাবেস, ঠিক আছে? তথ্য খোঁজার ক্ষেত্রে দ্বিতীয় ছাত্রের কৌশল, দ্বিতীয় ছাত্র কি সর্টিং করছে, সর্টিং এক্সপ্লেন করে দিবা, কেমনে সর্ট করতে হয়, কি বুঝায়, সবকিছু এক্সপ্লেন করে দিবা। প্রথম ও তৃতীয় ছাত্রের কৌশল দুটার মধ্যে কোনটা উত্তম? উত্তম হচ্ছে দুইটার কম্বিনেশন। প্রথম জন কি করছে? সিলেক্ট কোয়েরি দিয়ে করছে না, দ্বিতীয় জন কি করছে? ইন্ডেক্সিং করছে, বুঝছো? সবাই কি বুঝছো? তো সিলেক্ট কোয়েরি যদি ডেটাবেস বড় হয়ে যায় তাহলে এটা স্লো হয়ে যায়, এটা ফাস্ট কিভাবে করা যায়? তুমি কি ইন্ডেক্স করে তারপর যদি সিলেক্ট কোয়েরি অ্যাপ্লাই করো, তাহলে এই দুইটার কম্বিনেশনটা কি ভালো, ঠিক আছে? রাউটার কি? এটা চ্যাপ্টার 2 এর কোয়েশ্চেন। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা আছে চ্যাপ্টার 2। উদ্দীপকের টেবিল তৈরির পদক্ষেপ পারবা না? টেবিল তৈরির কোয়েরিটা লিখবা, ক্রিয়েট টেবিল, তারপর ডেটাগুলো ইনসার্ট করবা, রিমার্কসে এমটি দিবা, বুঝছো? এটা একটা ক্যারেক্টার, রিমার্কসে জাস্ট যখন ইনসার্ট করবে এরকম দিয়ে দিবা। উদ্দীপকের আলোকে ডেটা সংরক্ষণ করলে কি কি সুবিধা বা অসুবিধা হতে পারে? ডেটাবেস, রিলেশনাল ডেটাবেসের সুবিধা অসুবিধা, এটাই, আর কিছু না, বুঝছো? আচ্ছা, তারপর কোয়েরি কি জানো? দুইটা ডেটা টেবিলের প্রাইমারি কি ফিল্ড কখন একই হওয়া প্রয়োজন হয় 1-to-1 রিলেশনের ক্ষেত্রে, ঠিক আছে? প্রোডাক্ট টেবিলে কোন ফিল্ডটাকে প্রাইমারি ফিল্ড হিসেবে বিবেচনা করবে? প্রোডাক্ট টেবিল আইডি 01, 02, 03, 04, তাহলে এটা হইতে পারে, আর কোনটা হতে পারে? এটাকেই বিবেচনা করবে, ঠিক আছে? এটা কেন করতে পারবে না? এই যে রিপিটেশন আছে, সেগুলোও কিন্তু এক্সপ্লেন করবা কেন করতে পারতেছ না। স্ক্যানার দুইটা আছে, 2000 টাকা দুইটা আছে, শুধুমাত্র এই ফিল্ডটাই ইউনিক, তাহলে এটা প্রাইমারি ফিল্ড হতে পারে। বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুইটার যে ধরনের সম্পর্ক করা যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তার প্রভাব, এই দুইটার মধ্যে বলো তো কি কি করা যাবে? সেলসম্যান টেবিল আর হচ্ছে প্রোডাক্ট টেবিল। একজন সেলসম্যান সে কি একাধিক প্রোডাক্ট বেচতে পারবে? পারবে, কিন্তু প্রথমত এখানে 1-to-1 রিলেশন হওয়ার কোনো প্রশ্নই আসে না, 1-to-1 হইতে পারবে না, কারণ এখানে তো কম, ঠিক আছে?
একজন সেলসম্যান একাধিক প্রোডাক্ট বেচতে পারবে। তাহলে এটা কি ওয়ান টু মেনি সম্ভব। আবার একটা প্রোডাক্ট সেটা কিন্তু একাধিক সেলসম্যানও বেচতে পারবে। তাহলে এই দুইটা টেবিলের মধ্যে ওয়ান টু মেনি আর মেনি টু মেনি এই দুইটা সম্পর্ক স্থাপন করা সম্ভব। বুঝছো? এখন এই দুইটার প্রভাব ব্যাখ্যা করবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, ঠিক আছে। তারপর ডেটাবেস কাকে বলে জানি। ইন্ডেক্সিং এর তুলনায় সর্টিং এ বেশি মেমোরির প্রয়োজন হয়। কেন? এক্সপ্লেন করবা। ইন্ডেক্সিং তো ছোট একটা নির্যাস রাখে সূচিপত্রের মতো। হ্যাঁ, সর্টিং হচ্ছে পুরাটা সর্ট করে তারপর ডেটাবেসে স্টোর করে। উদ্দীপকের টেবিল ক 1 নং ফিল্ডের ডেটা টাইপ এক্সপ্লেন করে দিবা। ঠিক আছে। উদ্দীপকে উল্লিখিত টেবিল দুইটার মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব। এক রিলেশন চিত্র আকারে দেখায় দিবা যে একটা রো এর সাথে একটা রো কানেক্টেড, কেমনে কানেক্টেড দেখায় দিবা। উক্ত টেবিল দ্বয় থেকে যাদের বেতন 40,000 বা তার বেশি তাদের নাম ও পদবি দেখাতে হলো। ঠিক আছে। খ নামক ব্যক্তি শর্ত সাপেক্ষে কমান্ড দিয়ে উক্ত কাজ করে দিল, কিন্তু এই প্রক্রিয়ায় একটু বেশি সময় নিচ্ছিল। গ নামক ব্যক্তি বলল একটি গুরুত্বপূর্ণ ফাইল তৈরি করলে উক্ত কাজটা অনেক দ্রুত হবে এবং ডেটা এন্ট্রিতে একটু বেশি সময়। এটাকে ইন্ডেক্স, ওই যে গুরুত্বপূর্ণ ফাইল মানে কি, ইন্ডেক্স তৈরি করলে। আর ডিবিএমএস কি জানি, এসকিউএল ডেটাবেজের হাতিয়ার কেন বলা হয়, বানায় লিখবা। এটা দিয়েই কি ডেটাবেজের মডিফাই টডিফাই এগুলো করবা। হাতিয়ার দিয়ে কি করে, ওই কাজটা এসকিউএল দিয়েই তো করতে পারো। ঠিক আছে। উক্ত টেবিল দ্বয়ে প্রয়োজনীয় কলাম যুক্ত করে ডেটাবেজ রিলেশন তৈরি করো। বুঝছো? আইডি, সিরিয়াল নাম্বার। এখন এই দুইটার মধ্যে কেমন সম্পর্ক হওয়া যাবে, 1 to 1 একটা রিলেশন বানায় দেখাবো। ডান। বুঝছো? এটার প্রাইমারি কিটা এখানে পাঠিয়ে দিবা। এখানে প্রাইমারি কি আইডি, এখানে প্রাইমারি কি সিরিয়াল। বুঝতে পারছো? সো ওখানকার প্রাইমারি কি এখানে নিয়ে কি একটা 1 to 1 রিলেশন দেখাই দিবা। ওকে। গ ব্যক্তি যা বললো তার সাথে তুমি কি একমত? গ ব্যক্তির সাথে একমত হইতাম যদি টেবিলটার সাইজ অনেক বড় হইতো। টেবিলটা তো পুচকি, আসলে একমত। ঠিক আছে। কিন্তু ওর কথাটা আরো ভ্যালিড হইতো, মানে ইন্ডেক্সিং তখন অনেক হেল্প করবে। এখানে তো জাস্ট 3টা রো। সো যখন আমাদের ডেটাবেসটা অনেক বড় হবে তখন কি ইন্ডেক্সিং খুব ভালো কাজ করবে। ওকে, বুঝাইতে পারলাম? এনক্যাপসুলেশন কি, এটা এখানে নাই, চ্যাপ্টার 2 এর টপিক। একটা ডেটা টেবিলে ফোন নাম্বার কলাম সংযোজনের জন্য কোন ধরনের ডেটা টাইপ নির্বাচন করা যায় বলো তো? তুমি চাইলে ইন্টিজার করতে পারবা, তাহলে কিন্তু ফার্স্টের যে 0 সেটা ভ্যানিশ হয়ে যাবে। এটা টেক্সট দিবা, টেক্সট নাম্বার টেক্সট হিসেবে। উদ্দীপকের এসকিউএল কমান্ডটার প্রতিটা লাইন সিলেক্ট মানে কি, সিলেক্ট স্টার। এই স্টার দিয়ে বোঝায় সব কলাম আমি সিলেক্ট করব। ফ্রম কাস্টমার মানে কোন টেবিল থেকে। এরপর ওয়্যার পার্টটুকু, এটা হচ্ছে আমি কোন কোন রো সিলেক্ট করব। ওয়্যার কান্ট্রি ইকুয়ালস টু বাংলাদেশ, যেখানে দেশটা হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ কান্ট্রি, এই অ্যাট্রিবিউটটা মানে এই ফিল্ডটার ভ্যালু হবে বাংলাদেশ, এবং সিটি হবে ঢাকা বা খুলনা, অর্থাৎ বাংলাদেশের এবং ঢাকা বা খুলনায় অবস্থান করে। বাংলাদেশের ঢাকা বা খুলনায় অবস্থান করে এরকম যেই রোগুলা আছে সেই রোগুলার সবগুলা কলাম তোমাকে দেখাই দিবে। ওকে। ডেটাবেস হতে সঠিক এবং দ্রুত খুঁজে বের করতে উল্লিখিত এসকিউএল এর কোনো বিকল্প নেই। এসকিউএল এর গুরুত্ব বলবা, তাহলেই হবে। বুঝছো? কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি আমরা জানি। গোপনীয়তাই ডেটার নিরাপত্তার প্রথম হাতিয়ার। ডেফিনেটলি তোমার যে ডেটাটা সেটা তো সবাই দেখতে পারা উচিত না, গোপন রাখতে হবে, তাই না? উদ্দীপকে ব্যবহৃত চিত্র 1 টেবিলে রোল এবং ডেট অফ বার্থ ফিল্ডের মাঝে অ্যাড্রেস কলামটা তুমি সংযোগ করবা। হ্যাঁ, এখানে তুমি একটা কলাম অ্যাড করবা। কি কলাম? অ্যাড্রেস। ডেটাবেসে কলাম অ্যাড করতে পারো? তুমি যদি কলাম অ্যাড করো সেটা সবার লাস্টে অ্যাড হয়, তাই না? আমাকে বলো, ডেটাবেসে আমি যদি একটা কলাম অ্যাড করতে চাই তার কোয়েরি কি? অল্টার টেবিল, এটা না? অল্টার টেবিল। আমার ডেটাবেসের নামটা কি? চিত্র 1। ধরো এটার একটা নাম দিবা, টেবিলের নাম। তারপর কি? অ্যাড কলাম। কলামের নাম কি দিবা? অ্যাড্রেস।
তারপর ডেটা টাইপ কি, টেক্সট। তুমি জাস্ট এতটুকু করলে কি করবে, এই কলামটা অ্যাড করবে, কিন্তু সবার লাস্টে এইখানে আমাকে বলছে রোল আর ডেট অফ বার্থের মাঝে এখানে, এটা করার জন্য তোমাকে এই জিনিসটা লিখতে হবে, আফটার। আফটার কোন কলামের পরে তুমি দিতে চাচ্ছ, রোল কলামের পরে, তাহলে আফটার রোল। ঠিক আছে, বুঝতে পারলাম উদ্দীপকের দুইটা টেবিলের মধ্যে কি ধরনের রিলেশন হওয়া সম্ভব। দেখো কমন আছে না, রোল 1011, 1011, 1012, 1012, 1013, 1013, 1014, 1014, দুইটা চিত্র আঁকাবা, অ্যারো দিয়ে দেখাবা যে 1-1 রিলেশন সম্ভব। এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। তো তোমাদের আইসিটির পুরা 6টা চ্যাপ্টারের ক্লাস কিন্তু কমপ্লিট। তো যারা এই পর্যন্ত কমপ্লিট করছো, তোমাদের সাথে পুরা 2 বছরের আইসিটির একটা জার্নি ডান। কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই প্লেলিস্টটা যাতে পুরা বাংলাদেশকে ছড়ায় দাও, কারণ আইসিটি এটা কিন্তু সবার, সায়েন্স, আর্টস, কমার্স, বাংলাদেশে সায়েন্সের থেকেও আর্টস কমার্সের স্টুডেন্ট বেশি, তুমি কি এটা জানো? সো আমার রিকোয়েস্ট থাকবে তোমরা যাতে এই প্লেলিস্টটা বাংলাদেশের সব জায়গায় সব স্টুডেন্টকে রেকমেন্ড করো, যাতে করে সবাই উপকৃত হতে পারে। ওকে, তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।